আচ্ছা, আমরা এখন দেখব যে পদার্থের ঘনত্ব কি এবং ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়, ঘনত্বের একক সূত্রগুলো আমরা এখন এই সম্পর্কে জানব। পদার্থের ঘনত্ব বলতে কি বোঝাবে? পদার্থের ঘনত্ব হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে যেই অণুপরমাণু আছে বা সেই বস্তুটা যেই পদার্থ দ্বারা গঠিত, যে অণুপরমাণু দ্বারা গঠিত, সেই অণুপরমাণুগুলো কতটা ঘনভাবে আছে। যে বস্তুর অণুপরমাণুগুলো যত বেশি ঘন আকারে থাকবে তার ঘনত্ব তত বেশি হবে। আবার যে বস্তুর অণুপরমাণুগুলো হালকা আকারে থাকবে বা একটু দূরে দূরে থাকবে তাদের ঘনত্ব কি তত কম হবে। তাহলে আমাদের যদি এটা নির্ণয় করতে হয় তাহলে আমাদের স্বাভাবিকতাটা চিন্তা করবো যে আমরা দুইটা বস্তু নিলাম, সেম ভাবে অন্য আরেকটা বস্তু নিলাম। এই বস্তুর মধ্যে অণুপরমাণুগুলো খুবই কাছাকাছি আছে, তাই না? কি আছে বলতো? খুব কাছাকাছি আছে। ফলে পুরা বস্তুটার ভর মনে করো আমাদের 10 কেজি। এই বস্তুটার মধ্যে অণুপরমাণুগুলো বেশ দূরে দূরে আছে, কিন্তু এই বস্তুটার ভর হচ্ছে 15 কেজি, তাই না? এটা কিন্তু হতে পারে। বস্তুর মধ্যে অণুপরমাণু খুব কাছাকাছি থাকলেও বস্তুটা তো আকৃতিতে ছোট, তাই ছোট আকৃতির মধ্যে বেশি অণুপরমাণু থাকলেও টোটাল অণুপরমাণুর পরিমাণ এটার থেকে বেশি না। এটা আমাদের দূরে দূরে আছে, বস্তুটাও বড়, তাই তার টোটাল ভর কি 15 কেজি হতেই পারে। এখন আমি যদি বলি যে এটার ঘনত্ব বেশি এটার ঘনত্ব কম, তাহলে কি হবে? হবে না কিন্তু। বেশি জায়গায় বেশি অণুপরমাণু, কম জায়গায় কম অণুপরমাণু, তাহলে এটা দিয়ে কিন্তু ঘনত্ব হিসাব করা যাবে না। তোমাদের ঘনত্ব হিসাব করতে হলে কি করা লাগবে? তুমি এখান থেকে একটা অংশ কেটে নাও, কেটে এখানে আনো। সেম ভাবে এখান থেকে একটা অংশ কেটে নাও, এখানে নিয়ে আসো। যে অংশটা কাটবা সেই অংশটা সেম সেম হওয়া লাগবে। এখন দেখো এখানে কি পরিমাণ অণুপরমাণু আছে আর এখানে কি পরিমাণ অণুপরমাণু আছে। যদি এখানে বেশি অণুপরমাণু থাকে তাহলে এটার ঘনত্ব বেশি, এটা কম অণুপরমাণু আছে তাই ঘনত্ব কম। এখন কোথায় বেশি অণুপরমাণু কোথায় কম পরমাণু কিভাবে বুঝবা? এটার ভর নির্ণয় করো। কি করবা? ভর নির্ণয় করো। মনে করো এটার ভর আসছে m1, এটার ভর আসছে কি হবে বলতো? m2। যদি 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 আমাদের m1 গ্রেটার দেন m2 হয়, তাহলে আমরা বলবো না এটার ভর বেশি এটার ভর কম। এটার আয়তন কি ছিল? এটার আয়তন যদি v হয়, এটার আয়তন কি হবে বলতো? v হবে না? তাহলে সেম আয়তনের মধ্যে এটার ভর বেশি ভর কম, তার মানে এটার পরমাণুর সংখ্যা বেশি পরমাণুর সংখ্যা কম। তার মানে একই জায়গায় বেশি পরমাণু আবার একই জায়গায় কম পরমাণু, তাহলে এখানে বেশি ঘনভাবে আছে এখানে অনেক হালকাভাবে আছে, তাই এটা ঘনত্ব বেশি ঘনত্ব কম, তাই না? এইভাবে আমরা কোনো একটা পদার্থের ঘনত্ব কম্পেয়ার করতে পারি বা নির্ণয় করতে পারি। এই জন্য আমরা যদি কোনো একটা বস্তুর ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে প্রতি একক আয়তনে, এই যে আমরা অংশটা কেটে নিয়েছি না, এটা কতটুকু কাটবো স্যার? তুমি তোমার মন মতো কেটে নিতে পারো। ঘনত্ব যখন নির্ণয় করবা বা কম্পেয়ার করবা, এখান থেকে এতটুকু কাটলে এখান থেকে তোমাকে এতটুকু কেটে নেওয়া লাগবে। কিন্তু আমরা যদি ঘনত্ব নির্ণয় করতে চাই আমরা স্বাভাবিকত একক পরিমাণ আয়তন কেটে নিব। এক পরিমাণ যার আয়তনের মান কি 1, এই এক পরিমাণ আয়তন কেটে নিব। এখান থেকে আমরা এক পরিমাণ আয়তন কেটে নিব, নিয়ে এই এক পরিমাণ আয়তনে যেই পরিমাণ ভর থাকবে, ভর থাকা মানে কি পদার্থ থাকা, তাই না? তো যেই পরিমাণ ভর থাকবে সেই ভরটাকে আমরা কি বলবো? ওই পদার্থের ঘনত্ব। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি পুরা বস্তুটার আয়তন হচ্ছে v, কি বলতো? পুরা বস্তুর আয়তন কি v। পুরা বস্তুটার ভর হচ্ছে কি আমাদের বলতো m। তাহলে পুরা বস্তুর ভর যদি m হয় আর পুরা বস্তুর আয়তন যদি v হয়, তাহলে প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটাকে আমরা v দিয়ে ভাগ দিব না বলো? ভাগ দিলে আমরা কি পাবো বলতো? ঘনত্ব পাবো। আর ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রো দিয়ে। এটাকে কি বলে? রো। তাইলে ঘনত্ব ইকুয়ালস টু কি হবে? মোট যে ভর পাবো, কি পাবো? ভর। এই ভরটাকে আমরা মোট যে আয়তন থাকে না বস্তুটার, সেই মোট আয়তন দিয়ে আমরা কি করে দিব? ভাগ করে দিব। ফলে তখন আমরা পাবো প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো। সো ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো ইকুয়ালস টু m/v। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঘনত্বের সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ঘনত্ব। এই ঘনত্বের একক কি হবে বলতো? ঘনত্বের একক হচ্ছে ভরের একক এবং আয়তনের একক দিয়ে ভাগ দিব। ঘনত্বের একক হচ্ছে ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাহলে কেজি মিটার ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের ঘনত্বের একক।
ঠিক আছে বলো? আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থান। তাহলে ঘনত্বের মাত্রা কি হবে? ঘনত্বের মাত্রা হচ্ছে আমাদের, ঘনত্বের মাত্রা হচ্ছে m এর মাত্রা এবং v এর মাত্রা যদি বলি, m এর মাত্রা কি বলতো? কেজি এর মাত্রা হচ্ছে m এর মাত্রা হচ্ছে m, v এর মাত্রা হচ্ছে l কিউব, তাই না বলো? তাহলে m l ইনভার্স 3, m l ইনভার্স 3 হবে। এটা হচ্ছে আমাদের ঘনত্বের মাত্রা। আচ্ছা, আমরা গত ক্লাসে চাপের মাত্রা পড়িনি। চাপের মাত্রাটা কি হবে বলতো? এখানে আমরা একটা মাত্রাটা লিখি। চাপকে আমরা p দিয়ে প্রকাশ করি, চাপকে আমরা p দিয়ে প্রকাশ করি, p f বাই a। f এর মাত্রা হচ্ছে আমাদের m l ইনভার্স m l t ইনভার্স 2, আর এটা হচ্ছে কি আমাদের l ইনভার্স l স্কয়ার, তাই না? এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলের মাত্রা কি l স্কয়ার, আর f এর মাত্রা হচ্ছে কি m l ইনভার্স 2। তাহলে এটাকে আমরা কম্বাইন করলে কি হবে? m ইনভার্স 1 আর t ইনভার্স 2। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রায় পরীক্ষার মধ্যে আসে। কারণ কি বলতো? এই চাপের মাত্রা মানুষ বেশিরভাগই ভুল করে। কারণ কি বলতো? বলের মাত্রাটা মানুষ মনে রাখতে পারে না, ঠিক আছে? তো বলের মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2 এবং তাকে কম্বাইন করলে কি আসে? এটা। এখন বলতো বলের মাত্রা কেমনে এটা হলো? তাহলে চলো দেখি। বল ইকুয়ালস টু m a, তাই না? বলের মাত্রা কি m a। তাহলে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কেজি, আর a কে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এই এককে প্রকাশ করার পর আমরা মাত্রা নিলে বেশ সুবিধা হয়। যেমন কেজি এর মাত্রা হচ্ছে কি বড় m এর মাত্রা হচ্ছে l, আর s এর মাত্রা হচ্ছে কি s হচ্ছে কি টাইম না সময়, t ইকুয়ালস টু, বুঝছো? এটা হচ্ছে কি বলের মাত্রা। এই বলের মাত্রা দিয়ে আমরা আবার চাপের মাত্রা বের করতে পারি। এই হচ্ছে ঘনত্ব এবং আমাদের চাপের মাত্রা পড়লাম। তো ঘনত্ব হচ্ছে কি প্রতি একক আয়তন, প্রতি একক আয়তনে যেই পরিমাণ ভর থাকবে সেটা হচ্ছে কি ওই বস্তুর আমাদের কি বলতো ঘনত্ব। এখন ঘনত্বটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি দিয়ে হিসাব করি জানো? মিটার কিউব, 1 মিটার কিউব পরিমাণ ঘনত্ব, মানে আই মিন 1 মিটার কিউব পরিমাণ আয়তনে যেই পরিমাণ ভর থাকবে সেই পরিমাণ ভরকে আমরা কি বলবো? আমাদের ঘনত্ব বলবো। তবে অনেকে এটাকে সিসি দিয়ে বলে, ঘনত্বকে আমরা কি বলি? সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব, মানে এটা হচ্ছে কি আমাদের সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব থাকলে আমরা মিটার কিউব নিতে পারবো। কিভাবে? সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হলে তোমাকে 10 ইনভার্স কি করতে হবে? 6 দিয়ে গুণ করা হবে। যেমন ধরো তোমার আছে 10 সিসি, 10 সিসি মানে 10 সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10 ইনভার্স 10 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব, বুঝছো? তো এই হচ্ছে আমাদের, আমরা চাইলে একক পরিবর্তন করতে হবে আমাদের মাঝে মাঝে, যে এই এককটা পরিবর্তন করে সিসি থেকে মিটার কিউব নেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের একক পরিবর্তন করার নিয়ম, তাই না? তো একক আসলে কিভাবে সেন্টিমিটার থেকে মিটার নিতে হয়, সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নিতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে জানি। তবে যারা জানি না তাদের জন্য আমি একটু দেখাবো এখন। দেখার কি অবস্থা। তো এখন ধরো সেন্টিমিটার থেকে যদি মিটার নিতে হয় আমরা কি করি বলতো? 10 ইনভার্স 2 দিয়ে গুণ করি। 10 ইনভার্স 2 দিয়ে গুণ করা মানে কি আসলে বলতো? 10 ইনভার্স 2 দিয়ে গুণ করা মানে কি 100 দিয়ে ভাগ করা, তাই না? তো সেন্টিমিটার স্কয়ার থেকে তুমি যদি মিটার স্কয়ার নিতে চাও তাহলে কি করা লাগবে? 10 ইনভার্স 2 কে স্কয়ার করবা। স্কয়ার করলে কি আসবে? 10 ইনভার্স 4 আসবে। তার মানে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার নিয়ে কি করতে হবে? 10 ইনভার্স 4 দিয়ে গুণ করা লাগবে। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব নিতে হলে তোমাকে কি করা লাগবে? 10 ইনভার্স 2 কে কি করা লাগবে বলতো? কিউব করতে হবে। কিউব করলে কি হবে? 10 ইনভার্স 6, এত দিয়ে গুণ করে দিবা। এটা এইভাবে আমরা একক রূপান্তর করব, ঠিক আছে? বিষয়টা কি? ওকে, তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে একক রূপান্তর করতে হয়। তো আমরা ঘনত্ব নিয়ে বেশ আলোচনা করব, কারণ ঘনত্ব নিয়ে আমাদের বেশ পেঁচানো কোশ্চেন আসে, ঠিক আছে? তো ঘনত্ব আমাদের কি কি কাজে লাগে সেটা আমরা পরে জানবো। তবে ঘনত্ব আসলে কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা দেখেছি, যে মোট আয়তনকে আমরা আগে নিব, নেওয়ার পর ওই পুরো আয়তনটার যে ভর, সেই ভরটাকে আমরা আয়তন দিয়ে ভাগ দিব। তাহলে প্রতি একক আয়তনে যে ভরটা আসবে সেটা হচ্ছে কি আমাদের বলতো ঘনত্ব, তাই না? ওকে,
যে মনে করো যে আমি কি করলাম, যে একটা বস্তু নিলাম, যে বস্তুটা হচ্ছে ইট, ধরো ইট, তাই না? আবার তার সাথে আরেকটা বস্তু নিলাম, যে বস্তুটা হচ্ছে অনেক পাতলা, বা কর্ক নিলাম, বুঝছো? তাহলে এটা কিন্তু, ইটটা কিন্তু অনেক ঘন, আর কর্কটা হচ্ছে কি অনেক হালকা বা পাতলা। তার মানে এটার কর্কের ঘনত্ব অনেক কম হবে আর ইটের ঘনত্ব অনেক বেশি হবে। এখন যখন ফিজিক্সে তোমাদের বিভিন্ন ম্যাথ আসবে যে এই দুইটা বস্তুকে একসাথে বেঁধে দেওয়া হয়েছে বা এক করে ফেলা হয়েছে, তাহলে দুইটা বস্তুর গড় ঘনত্ব কত? কি জানতে চাইছে বলতো? দুইটা বস্তুর গড় ঘনত্ব, গড় ঘনত্ব। যদি তোমাকে গড় ঘনত্ব জানতে বলা হয়, তার মানে ওরা বলতে চাচ্ছে যদি সম্ভব হয় কোনোভাবে যে ইটটাকে এবং কর্কটাকে আমি একদম মিক্স করে ফেলবো, একদম মিশিয়ে ফেলবো, এই অনুপরমাণুর সাথে এই অনুপরমাণু কি করে ফেলবো, একদম মিশিয়ে আবার নতুন একটা বস্তু বানাবো, যাদের আয়তন হবে কি এই দুইটার মোট আয়তন যা, এটার আয়তন তাই। যেমন এটার আয়তন v1, এটার আয়তন হচ্ছে কি v2, তাহলে দুইজনের টোটাল আয়তন কতটুকু বলতো? v1 plus v2 না? এটার আয়তন কি হবে বলতো? v1 plus v2, ঠিক আছে? তো এটার ভর মনে করো m1, এটার ভর কি আমাদের m2 না? তাহলে টোটালটার ভর কতটুকু? m1 plus m2, টোটালটার ভর কতটুকু আমাদের? m1 plus m2। তো এই বস্তুটার ভরও তখন কি হবে? m1 plus m2 হবে। কি করতে চাচ্ছি? দুটো বস্তুকে একদম মিশিয়ে ফেলেছি আমি যে কোনো ভাবে। এইটার জুতা বা কর্ক কিন্তু মিশানো যায় না, জানো? মনে করো আমরা বেরোকে মিশিয়ে ফেলছি, মিশিয়ে নতুন একটা বস্তু বানাইছি, যে বস্তুর মধ্যে ইটের পরমাণু এবং কর্কের পরমাণুগুলো একসাথে মিক্স আপ অবস্থায় আছে, তাদের আয়তন সমান, ভর আর ভর সমান। তাহলে তাদের ঘনত্ব কেমন হবে? তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় অনুপরমাণু সমানভাবে থাকবে না বলো? এখানে অনেক ঘনভাবে আছে, এখানে অনেক পাতলাভাবে আছে, কিন্তু যখন মিক্স করে ফেলবো তখন কি তার ঘনত্বটা কি হবে? সব জায়গায় সমান থাকবে। তার মানে এই জায়গায় সকল জায়গায় ঘনত্ব কি হবে বলো তো? আমাদের সমান সমান হবে না বলো? কিন্তু এখানে কি সব জায়গায় সমান? সব জায়গায় কিন্তু সমান না। তাহলে তুমি যদি এই অবস্থায় নিয়ে আসো, তাহলে তখন তার ঘনত্ব কত হবে সেই জিনিসটাই সে জানতে চাচ্ছে, গড় ঘনত্ব কত হবে। তো গড় ঘনত্ব জানার জন্য আমরা কি করব? টোটাল ভর, মোট ভর কে মোট আয়তন দিয়ে ভাগ দিব, একদম এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। মোট ভর কতটুকু? পুরা বস্তুর ভর হচ্ছে কি আমাদের m1 plus m2। মোট আয়তন কতটুকু? v1 plus v2। তাহলে এইটাই হচ্ছে আমাদের গড় ঘনত্ব আসবে। অনেকে বলে স্যার এটার আয়তন v1, এটার ভর হচ্ছে m1, তাহলে এটার ঘনত্ব হচ্ছে ρ1 হবে, এটার ঘনত্ব হচ্ছে কি আমাদের ρ2 হবে, যেহেতু আমরা ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করি। তাহলে স্যার গড় ঘনত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা তো গড় করতেই পারি। গড় ঘনত্ব রো ইকুয়ালস টু দুইটা রো এর গড় বের করে ফেলবো, দুইটা ঘনত্বের গড়ের মান বের করে ফেলবো, তাহলে তো গড় ঘনত্ব বের হয়ে যায়। কিন্তু না, এটা কিন্তু আসলে ভুল পদ্ধতি, এটা কিন্তু করা যাবে না। করতে হবে কি? মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাহলে তুমি এই বস্তুটার গড় ঘনত্ব পাবা। ঠিক আছে? তো এটা সবসময় মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ম্যাথে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা বস্তু গেল, এটা একটা টপিক গেল, যেটা হচ্ছে আমরা ঘনত্ব নির্ণয় করতে শিখলাম। এখন যদি আমরা এখন দেখবো ঘনত্বের উপরে কি কি প্রভাব ফেলতে পারে, কি কি প্রভাব ফেললে ঘনত্ব বাড়বে বা কমবে। ঠিক আছে? তো ঘনত্ব বাড়বে বা কমবে কখন? যখন আমার এই বস্তুটার মধ্যে যে অনুপরমাণু আছে, সেই অনুপরমাণুগুলা যদি আগে যতটুকু ঘন ছিল তার থেকে একটু দূরে দূরে সরে যায়, তাহলে অনুপরমাণুগুলো হালকা হয়ে গেল, দূরে সরে গেল, ফলে তার ঘনত্ব কমে গেল। আবার যখন অনুপরমাণুগুলো কাছে চলে আসে, তখন তার ঘনত্ব বেড়ে যাবে। তো অনুপরমাণুকে দূরে নেওয়া যায় কিভাবে, কাছে নেওয়া যায় কিভাবে? তুমি যদি ওই যে বলেছিলাম কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায়, মানে কি? তুমি যদি তাকে তাপ দাও, কি দাও? তাপ দাও, ফলে প্রত্যেকটা অণুর আন্তঃনবিক শক্তি বাড়তে থাকবে, ফলে তারা আরো বেশি শক্তিতে কাঁপতে থাকবে, ফলে তারা একজন আরেকজন থেকে একটু দূরে সরে যাবে। তখন তাদের যার জন্য বরাদ্দকৃত জায়গা ছিল এতটুকু, এখন তাদের আরো বেশি জায়গা লাগবে, ফলে একটা অণু আরেকটা পরমাণু থেকে কি হয়ে যাবে? একটু দূরে সরে যাবে। আর দূরে সরে গেলে কি হবে?
একই পরিমাণ অনুপরমাণু আগে ছিল এই জায়গার মধ্যে, এখন থাকে কতটুকু জায়গার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে। তাদের আয়তনটা বেড়ে গেছে, তার মানে কি তারা এখন আগে যে পরিমাণ কাছাকাছি ছিল তার থেকে দূরে সরে গেছে, ফলে তাদের ঘনত্ব কি হয়ে গেছে, ঘনত্ব কমে গেছে। তাহলে যে কোনো বস্তু তুমি যদি তাপমাত্রা বাড়াও বা তাপ দাও তখন তার ঘনত্ব কি হয়ে যায়, কমে যায়। তবে একটা ভিন্ন আছে, সেটা হচ্ছে কি বরফ। সেটা কি বলতো, বরফ। বরফের তাপমাত্রা মনে করো -5 ডিগ্রি সেলসিয়াস হোক বা 0 নিচে বা 0 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রায় বলো না কেন, 0 নিচে যে কোনো তাপমাত্রায় বরফ কি কঠিন অবস্থায় থাকে। এই তাপমাত্রা থেকে তুমি তাপমাত্রা বাড়ানো শুরু করলে বরফ কি হবে জানো, বরফ কিন্তু প্রসারিত হবে না, বরফ সংকুচিত হবে। বরফকে তুমি তাপমাত্রা বাড়াতে 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 যতক্ষণ না পর্যন্ত 4 ডিগ্রি সেলসিয়াস করবা, ততক্ষণ পর্যন্ত বরফ কি হবে, আয়তনে কমতে থাকবে, অনুপরমাণুগুলো কাছাকাছি আসতে থাকবে। এটা বরফের একটা মৌলিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য বরফের তাপমাত্রা বাড়ালে বরফের ঘনত্ব বাড়তে থাকে। আবার 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি বরফ অলরেডি পানি হয়ে যায় না বলো, তখন তুমি যদি আবার তাপমাত্রা বাড়াতে থাকো তখন আবার পানি প্রসারিত হওয়া শুরু করবে, তখন আবার ঘনত্ব কমতে থাকবে। তাহলে সকল বস্তুর জন্যই তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমতে থাকে, কিন্তু শুধুমাত্র বরফের ক্ষেত্রে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে তার আয়তন কমতে থাকে, ফলে তার ঘনত্ব বাড়তে থাকে। আবার তুমি তার চেয়ে বেশি তাপমাত্রা বাড়াও তখন আবার আরো প্রসারিত হওয়া শুরু করবে, তখন তার ঘনত্ব কি হতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে একটা স্পেশাল কেস, এটা মনে রাখবা, এটা আমাদের প্রায় এমসিকিউ আসে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বরফের ব্যাপারটা গেল। আচ্ছা, আমরা এবার ঘনত্ব রিলেটেড দুইটা ম্যাথ করব। এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট এবং বেশ অ্যানালাইটিক। আমরা যদি দুইটা ম্যাথকে বুঝে করতে পারি তাহলে আমাদের টেস্ট পেপারের বেশিরভাগ ঘনত্ব রিলেটেড ম্যাথ সলভ হয়ে যাবে। এবং এই দুইটা ম্যাথ যদি বুঝে করতে পারি তোমার ঘনত্ব রিলেটেড ম্যাথে আর কোনো প্রবলেম হবে না, এটা তুমি শিওর থাকতে পারবে। তো দেখি আমরা আসলে কিভাবে সলভ করা যায়। তো এক নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে, যে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন 1200 সিসি হয়। তাহলে ওই পানির ঘনত্ব নির্ণয় করতে বলেছে। তার মানে আমার কাছে আগে 1 কেজি পানি ছিল, তাই না? 1 কেজি পানি ছিল। এই পানির মধ্যে আমি কি নিয়েছি, লবণ। কতটুকু, 0.25 কেজি লবণ নিয়েছি। আর পানি ছিল আমাদের কতটুকু বলতো, 1 কেজি, তাই না? এই 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ নেওয়ার পর তার ঘনত্ব স্বাভাবিকত বেড়ে গিয়েছে। এখন বেড়ে কতটুকু হয়েছে সেটা আমরা নির্ণয় করব। তবে লবণটা দেওয়ার পরে তার টোটাল আয়তন কত হয়েছে বলতো, 1200 সিসি। 1200 সিসি, তাই না বলো? তাহলে আমরা এটার টোটাল আয়তন জানি। মোট ভর কতটুকু হবে বলতো, এটা কি 1 কেজি হবে? না, 1 কেজি কিন্তু হবে না। এখানে মোট ভর হবে কি, 1 এর সাথে এই টোটালটা যোগ হবে, টোটাল ভর 1.25 কেজি হবে। তাহলে মোট ভর জানি, মোট আয়তন জানি, আমরা ঘনত্ব বের করে ফেলতে পারবো। তাহলে আমরা আগে লিখি, দেওয়া আছে কি কি আছে বলতো, আমাদের দেওয়া আছে হচ্ছে কি আমাদের মোট ভর। মোট ভর কে আমরা m দিয়ে প্রকাশ করতে পারি। m হচ্ছে 1 + 0.25 কেজি এবং এটা হচ্ছে 1.25 কেজি, তাই না? আচ্ছা, মোট আয়তন কতটুকু আমাদের বলতো, মোট আয়তন বা এটাকে বলতে পারো মোট ফাইনাল আয়তন, বা সবকিছু করার পরে আয়তন কতটুকু এখানে, সেটা হচ্ছে কি আমাদের 1200 সিসি। তাহলে আমরা তো জানি সিসি কে কিভাবে কনভার্ট করতে হয়। সিসি মানে কি বলতো, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব কি করতে হয় বলতো, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে 10⁻6 দিয়ে গুণ করলে মিটার কিউব চলে আসে। এবং এটাকে যদি স্বাভাবিকভাবে লিখি তাহলে 1.2 × 10⁻3 মিটার কিউব। এই হচ্ছে আমাদের আয়তন। কেন এটা বললাম, কারণ বৈজ্ঞানিক ভাষায় দশমিক নরমালি 1 ঘর পরে থাকে, সেটা আমি একটু সাজিয়ে লিখেছি। এটা কোনো সমস্যা না, তুমি চাইলে এটা রাখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়তন বের হয়ে গেল। তাহলে আমরা জানি কি বলতো, আমরা জানি ঘনত্ব rho = কি, m/v। m এর মান কতটুকু এখানে, 1.25, আর v এর মান কত, 1.2 × 10⁻3। এটা 1041
0.66 কেজি মিটার ইনভার্স 3, মানে পার মিটার কিউবে এত কেজি কি থাকে, বস্তু থাকে। তার মানে এই যে তুমি যদি এতটুকু লবণ পানি 1 মিটার কিউব লবণ পানি নাও, তাহলে সেই 1 মিটার কিউব লবণ পানির ভর কতটুকু হবে, প্রায় 1041.66 কেজি, তাই না? তাহলে অনেক বেশি মনে হচ্ছে না যে 1 মিটার কিউবে এত ভর? তুমি একটু চিন্তা করো 1 মিটার কিউব কতটুকু, চিন্তা করো যে 1 মিটার কিউব হচ্ছে প্রায় এতটুকু এতটুকু এবং বেশ অনেকটা জায়গা, ঠিক আছে? তো তোমরা এটা 1 মিটার কিউব হিসাব করে নিতে পারো বাসায়, তখনই বুঝবা যে বিশাল একটা আয়তনের কথা বলা হচ্ছে। এবং ততটুকু পানির ভর কতটুকু হবে আমাদের, 1041 কেজি হয়ে থাকবে প্রতি মিটার কিউবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা গেল।